বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আমাদের বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের যে পার্ট 3, 4, 5 নিয়ে আমরা একটু কথা বলবো, আমরা আলোচনা করব। এখানে আমরা গত দিনেও আমরা দেখেছি এর বিভিন্ন অংশ সম্পর্কে। আজকে আমরা আমাদের এই অংশে কি রয়েছে সেটা প্রথমে আগে জেনে নিই। আমাদের এই দ্বিতীয় অধ্যায় কিন্তু একটি কোষের ছবি রয়েছে, তো দেখতে পাচ্ছ আমি এখানে একবার দাগানোর চেষ্টা করেছি। এখানে একটু অঙ্কন করেছি আমি, যে তোমাদেরকে দেখানোর জন্য যে কোষের মধ্যে অঙ্গাণুগুলো কিরকম ভাবে থাকে। প্রথম থেকে আরেকটু আলোচনা করে নিয়ে আমরা, তাহলে আমাদের সবার বুঝতে সুবিধা হবে। প্রথমেই আমি তোমাদেরকে বলি, প্রথমেই আমরা জেনে নিই কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে কোষের, আমরা একটু জেনে নিই। দেখো, কোষের মধ্যে এটি হচ্ছে একটা পূর্ণাঙ্গ একটা উদ্ভিদ কোষ। আমি এখানে দাগানোর চেষ্টা করেছি যেটা পূর্ণাঙ্গ উদ্ভিদ কোষ। এর আগেও কিন্তু আমরা এটি নিয়ে আমরা দেখেছি, তাই না? এর আগেও আমরা হচ্ছে এই ছবিটা কিন্তু আচ্ছা আমরা এর আগেও আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আমরা এখন আলোচনা করব প্লাস্টিক। প্রথমে আমরা বলবো যে কোষের কোন অংশে থাকে সেটা নিয়ে আমরা একটু কথা বলি। আমরা বলেছিলাম যে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ কোষে গুরুত্বপূর্ণ কতগুলো কোষীয় অঙ্গাণু থাকে। উদ্ভিদ কোষের প্রথমে মাঝখানে দৃষ্টিপাত হবে কিসের দিকে? এটা নিউক্লিয়াসের দিকে। তারপর এরকম একটা অঙ্গাণু আমরা দেখতে পাবো, এটাকে আমরা কি বলছি? প্লাস্টিড। আর আছে কি? মাইটোকন্ড্রিয়া। আমরা আজকে প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া নিয়ে কথা বলবো। সেজন্য আমি শুধু উদ্ভিদ কোষের মধ্যে এই দুটো অঙ্গাণুকে এখন তোমাদের একটু স্পষ্ট করে দেখানোর চেষ্টা করছি। এই যে প্লাস্টিডটা আমরা দাগালাম, এই প্লাস্টিডটা কিন্তু উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখানে আমি প্লাস্টিক, দেখো এখানে একটু এই প্লাস্টিকটাকে একটু বড় করে দেখানোর চেষ্টা করেছি, যে এটাকে আমরা যদি মাইক্রোস্কোপের মাধ্যমে দেখি তাহলে কিন্তু এটার চিত্রটা অনেকটা এরকম আমাদের কাছে ধরা পড়ে। আবার মাইটোকন্ড্রিয়াটাকে আমরা যদি আরেকটু বড় করে দেখি তাহলে কিন্তু চেহারাটা এরকম। এটাকে যদি আমরা আরো সূক্ষ্মভাবে দেখতে চাই তাহলে দেখবো এর মাঝে এরকম কতগুলো দানা রয়েছে। দেখো এরকম কতগুলো দানা এই ঝুলন্ত অংশগুলোতে বিদ্যমান থাকে। এখন আমরা একটা একটা করে এদের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো পড়বো। আমরা পড়বো প্লাস্টিকটা আসলে কি। প্লাস্টিক উদ্ভিদ কোষের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো প্লাস্টিক। কি বললাম? প্লাস্টিক উদ্ভিদ কোষের একটি অন্যতম বৈশিষ্ট্য। এই প্লাস্টিক থাকার কারণে উদ্ভিদের ফুল, ফল, পাতা বিভিন্ন বর্ণ বৈচিত্র্যময় হয়ে থাকে। এখন প্লাস্টিককে আমরা প্রধানত দুইটি ভাগে ভাগ করে থাকি। যেটা বর্ণহীন প্লাস্টিক, সেটাকে আমরা কি বলি? লিউকোপ্লাস্ট। বর্ণহীন প্লাস্টিককে আমরা কি বলি? লিউকোপ্লাস্ট। আর আমি এখানে লিখছি বর্ণহীন প্লাস্টিককে আমরা কি বলি? বর্ণহীন প্লাস্টিককে আমরা বলি লিউকোপ্লাস্ট। বর্ণহীন প্লাস্টিক বা লিউকোপ্লাস্ট। আর বর্ণময় প্লাস্টিককে আমরা কি বলছি বলতো? বর্ণময় প্লাস্টিককে আমরা কি বলছি? বর্ণময় যে প্লাস্টিকটা ক্রোমোপ্লাস্ট বলছি। এখন ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্টের মধ্যে পার্থক্য আছে। যেটা বর্ণযুক্ত সেটাকে আমরা বলছি কি? ক্রোমোপ্লাস্ট। এখন কথা হলো, আমি বলেছি বর্ণহীনটা হচ্ছে লিউকো আর বর্ণযুক্ত এটা কি? বর্ণযুক্ত প্লাস্টিক। এটা হলো বর্ণযুক্ত প্লাস্টিক। এখন কথা হলো লিউকোপ্লাস্টটা কোথায় থাকে? লিউকোপ্লাস্ট উদ্ভিদের যেখানে কোনো কালারের প্রয়োজন হয় না, যেমন উদ্ভিদের মূলে সাধারণত লিউকোপ্লাস্টটা থাকে। আর ক্রোমোপ্লাস্টের মধ্যে ভাগ আছে যেটি সবুজ রঙের, সেটাকে আমরা বলছি কি? সেটাকে আমরা বলছি ক্লোরোপ্লাস্ট। আর যেটি হচ্ছে কমলা বা লাল রঙের, সেটাকে আমরা কি বলছি? ক্রোমোপ্লাস্ট।
আচ্ছা, তাহলে আমরা প্লাস্টিড সম্পর্কে জানলাম যে প্লাস্টিডটা আসলে কিভাবে আমরা ভাগ করছি। যেটা বর্ণহীন প্লাস্টিড সেটার নাম লিউকোপ্লাস্ট, আর যেগুলো বর্ণযুক্ত সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করব। যেটা সবুজ বর্ণের, শুধুমাত্র সবুজ বর্ণের, সেটাকে আমরা কি বলছি? ক্লোরোপ্লাস্ট। সবুজ বর্ণেরটার নাম কি? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট, বা এটা কিন্তু ওরকম ভাবে লিখতে হয় ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, ক্লোরোপ্লাস্টটা কেমন? সবুজ বর্ণের হয়ে থাকে, আর যেটা বর্ণযুক্ত সেটাকে আমরা কি বলছি? ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের মধ্যে আবার ভাগ আছে, যেটা আমরা বলছি যে কতগুলো আছে কমলা বর্ণ, কতগুলো আছে লাল বর্ণ। আচ্ছা, এখন আমাদের বইতে কিন্তু উল্লেখ রয়েছে, তোমরা একটু বইয়ের দিকে লক্ষ্য করো, এখানে কিন্তু লেখা রয়েছে যে কতগুলো বর্ণের জন্য কিন্তু আমাদের এই প্লাস্টিকটা দায়ী। আবার এখানে বলেছে যে আমাদের যে এই যে টমেটো তোমাদের এখন উঠেছে বাজারে, তোমরা দেখতে পাচ্ছ লাল লাল একদম খুব লাল বর্ণের টমেটো, যেটা সেটা কিসের জন্য আসলে এই কালারটা লাল হয়? তা লাল কালারটা হয় লাইকোপেন নামক রঞ্জক পদার্থ থাকার জন্য, কিন্তু আসলে কালারটা কি হয়? ক্রোমোপ্লাস্টে লাইকোপেন নামক রঞ্জক পদার্থ থাকে, যার কারণে এটা বর্ণটা লাল হয়। তবে আরেকটা জিনিস তোমরা সবাই লক্ষ্য করেছো, যখন গাছে আম দেখো, আমটা কি হয়? প্রথমে সবুজ বর্ণের হয়। সবুজ বর্ণের হওয়ার পরে আমটা কি হয়? আস্তে আস্তে যখন পরিপক্কতা লাভ করে, তখন সেটা সবুজ থেকে আস্তে আস্তে হালকা হলুদ, তারপর লাল বর্ণ ধারণ করে। এটা তখন কি হয়? এটা ক্লোরোপ্লাস্টটা রূপান্তরিত হয়ে ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়। তখন এটা কি হয়? সবুজ বর্ণ থেকে লাল বর্ণ ধারণ করে। আমি কি বললাম? সবুজ একটা ফল বা সবুজ কোনো কিছু যখন লাল বর্ণ ধারণ করে, তখন কি হয়? তখন আস্তে ক্লোরোপ্লাস্টটা ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়, সেজন্য লাল বর্ণ ধারণ করে। আচ্ছা, এবার আমরা আমাদের প্লাস্টিক সম্পর্কে জানলাম। প্লাস্টিকের মধ্যে কি কি আছে একটা অঙ্গাণু, সেটা আমরা জানি। প্লাস্টিকের মধ্যে কতগুলো অংশ আছে, যেটাকে আমরা বলছি এই আবরণী থাকবে, গ্রানা থাকবে, স্টোমা থাকবে। এটাই হচ্ছে একটি প্লাস্টিকের বিভিন্ন অংশ। তোমাদের বইতে কিন্তু প্লাস্টিকের এই অংশগুলো কিন্তু আলাদা করে দাগানো বা অঙ্কন করা নেই, চিহ্নিত করা নেই। আমরা এটাকে ভালোভাবে একটু পর্যবেক্ষণ করি। আমি কি বললাম? আবরণী, ডানা, স্টোমা, এটা নিয়ে কিন্তু প্লাস্টিকটা গঠিত, বইতে উল্লেখ রয়েছে। কিন্তু আবার দেখো কোনো কোনো সময় আমরা কি দেখি, আমরা একটা পরীক্ষার মাধ্যমে দেখতে পাই যে তুমি একটা ঘাসের মধ্যে তুমি যদি ইট চাপা দিয়ে রাখো, দীর্ঘদিন যদি এটা থাকে, তাহলে দেখা যাবে এই যে উদ্ভিদের যে সবুজ ঘাসের যে সবুজ রংটা ক্লোরোপ্লাস্টের জন্য দায়ী। সূর্য আলো না পাওয়ার কারণে কি হবে? এটা কিন্তু বর্ণহীন হয়ে যাবে, লিউকোপ্লাস্ট হয়ে যাবে। তারপর যখন সেই সূর্য আলো আবার পাবে, তুমি যখন ইটটা কয়েকদিন পর, 15 দিন পর, 16 দিন পর তুমি যখন ইটটা সরাবে, আবার যখন সূর্যের আলো পাবে, ওটা আস্তে আস্তে কি হবে? আবার এটা ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হবে। তার মানে প্লাস্টিক কি হয়? রূপান্তরিত হতে পারে। প্লাস্টিক কি হতে পারে? প্লাস্টিক রূপান্তরিত হতে পারে। এটা হচ্ছে একটা প্রমাণ, তোমাদের বইতে দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা চলে আসি আমাদের আরো কতগুলো গুরুত্বপূর্ণ কতগুলো টপিকস এখানে আছে, সেখানে আমরা চলে আসি। আমরা গুরুত্বপূর্ণ টপিকসের মধ্যে যেটা আছে সেটা কি? সেটা হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমরা এখন জানবো যে মাইটোকন্ড্রিয়াটা কি, মাইটোকন্ড্রিয়াটা বিভিন্ন অংশ সম্পর্কে আমরা জানবো। দেখো, আমি এখানে দাগানোর চেষ্টা করেছি মাইটোকন্ড্রিয়াটা। মাইটোকন্ড্রিয়াটা কিন্তু আসলে আমরা যদি এই মাইটোকন্ড্রিয়াটাকে একটু বড় করে দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এটা কিন্তু কেমন দেখতে। আসলে এটা কিন্তু এরকম, এটা এইরকম। এখন এই অংশগুলোকে আমরা কিন্তু সুন্দর করে জানবো। তার আগে আমরা মাইটোকন্ড্রিয়ার কাজটা আমরা একটু জেনে নিই। মাইটোকন্ড্রিয়ার কাজটা কি? মাইটোকন্ড্রিয়াটা আসলে শ্বসন অঙ্গ, উদ্ভিদ এবং প্রাণীর শ্বসন অঙ্গটা হচ্ছে কি? মাইটোকন্ড্রিয়া। এবং আমাদের এই শারীরবৃত্তীয় প্রক্রিয়া শ্বসন কার্য, এটার খুব গুরুত্বপূর্ণ কতগুলো কাজ কিন্তু এই মাইটোকন্ড্রিয়ার মধ্যেই হয়ে থাকে।
শক্তির ঘর, পাওয়ার হাউস বলছি আমরা। মাইটোকন্ড্রিয়াটাকে কি বলছি আমরা? পাওয়ার হাউস বলছি। পাওয়ার হাউস বলছি কেন? যে এখানে শক্তি উৎপন্ন হয়, যে আমাদের বিক্রিয়া, আমাদের শরীরে হয় শ্বসন ক্রিয়া, এটার গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিন্তু হয়ে থাকে। এটির আবার কি কতগুলো অংশ রয়েছে। এটি সাধারণত 2 স্তর বিশিষ্ট। মাইটোকন্ড্রিয়াটা আসলে কি 2 স্তর বিশিষ্ট হয়ে থাকে। এর বাহিরের স্তরটা আসলে মসৃণ, তোমরা দেখতে পাচ্ছ এই যে বাহিরের স্তর সুন্দর মসৃণ কিন্তু, তাই না? কিন্তু ভিতরের স্তরটা বিভিন্ন ভাবে ভিতরের দিকে ঝুলানো থাকে, বিভিন্ন ভাবে ভিতরের দিকে কি থাকে? ঝুলানো থাকে এটা। সেজন্য মাইটোকন্ড্রিয়ার এই যে ঝুলানো অংশগুলোকে আমরা কি বলি? এই যে ঝুলানো অংশগুলোর নাম কি জানো তোমরা? ঝুলানো অংশগুলোর নাম হলো ক্রিস্টি। ঝুলানো অংশগুলোর নাম হলো ক্রিস্টি। ঝুলানো অংশগুলোর নাম ক্রিস্টি। ঠিক আছে? তারপরে এর মধ্যে কতগুলো দানাদার অক্সিজেন, এটা দানাদার অক্সিজেন গুলো কি করে? কিস্টির গায়ে লেগে থাকে। কিস্টির গায়ে অক্সিজেন গুলো কি হয়? অক্সিজেন গুলো কিস্টির গায়ে লেগে থাকে। এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়ার কিস্টি রয়েছে, আবরণ রয়েছে, স্টোমা রয়েছে, এর মধ্যে কতগুলো দানাদার রাইবোজোম আমরা পাই। এটাই হলো মাইটোকন্ড্রিয়ার গঠন। তোমাদের বইতে আছে, তোমরা একটু ভালো করে দেখো। মাইটোকন্ড্রিয়ার ছবি দেওয়া আছে, খুব কঠিন করে দাগানো আছে, প্রয়োজন নেই। আমরা মাইটোকন্ড্রিয়ার ছবিটা যদি ছবি দাগাতে চাই, যদি আসে মাইটোকন্ড্রিয়া কি, তাহলে আমরা লিখব এটি কোষের একটি শ্বসন অঙ্গ, জীবের শ্বসন অঙ্গ, যা আমরা পাওয়ার হাউস নামে এটাকে চিনি। এর কয়েকটি অংশ রয়েছে, বাহিরের আবরণ রয়েছে, ভিতরের আবরণ রয়েছে। বাহিরের আবরণটি মসৃণ, ভিতরের আবরণটি বিভিন্ন ভাবে ভিতরের দিকে ঝুলানো থাকে, এবং এই অংশ ঝুলানো অংশগুলোকে আমরা কি বলি? ক্রিস্টি বলি। ক্রিস্টির গায়ে অক্সিজেন সংযুক্ত থাকে, তার রাইবোজোম থাকে এখানে। এই অংশগুলো আমরা চিহ্নিত করব, তাহলে আমাদের মোটামুটি মাইটোকন্ড্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আলোচনা করা হয়ে যাবে। তারপর আমাদের এখানে রয়েছে, দেখো, জীবের যাবতীয় বিপাক কাজের শক্তির উৎস আসলে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আমাদের শ্বসন ক্রিয়ার বিভিন্ন ধাপ রয়েছে, তো গুরুত্বপূর্ণ ধাপটা কিন্তু মাইটোকন্ড্রিয়াতে হয়ে থাকে। তাহলে আমরা কিন্তু আমাদের আজকে যে আলোচনার বিষয় ছিল সেগুলো মোটামুটি কিন্তু আমরা দুটো অঙ্গ সম্পর্কে সুন্দরভাবে বলতে পারবো। এখন আমাকে কি কেউ বলতে পারবে? আমাকে কি কেউ একটু বলতে পারবে? আমি একটু জেনে নিই আগে। আমি একটু আগে জেনে নিই কে কে আমাকে সুন্দরভাবে বলতে পারে। আচ্ছা, আমি প্রথমে প্রশ্ন করব ফারজানা। ফারজানা আমাকে অ্যানসার করবে। ফারজানা অ্যানসার করবে প্লাস্টিকটা আসলে কি, বলো তো একটু। ফারজানা। यस मिस। ফারজানা বলো, বলো তো প্লাস্টিকটা কি? বলো। মানিলা হবে না, রোল নাম্বার 210 কে? मैम আমি বলি। আমি না, আমি যাকে বলছি সে ম্যাম আমি বলি। আমি বলেছি আমি যাকে বলবো সে অ্যানসার করবে। 210 কে? আর ম্যাম প্লাস্টিক হচ্ছে শক্তি প্রদানের একটি অংশ। আচ্ছা, প্লাস্টিকে আর কি বৈশিষ্ট্য আছে? প্লাস্টিক কত ধরনের বলো? প্লাস্টিক প্রথমে আমি বলেছি যে বর্ণহীন প্লাস্টিককে আমরা লিকুইড প্লাস্টিক বলি, আর বর্ণময় প্লাস্টিকগুলোকে আচ্ছা অ্যানসার করো। 184 রোল রাতুল। 184 রোল রাতুল। রাতুল 184 এটা অ্যানসার করো। জি মিস। আমাকে বলো তুমি প্লাস্টিক সম্পর্কে আমাকে বলো, প্লাস্টিকটা কি, প্লাস্টিকের কাজটা কি এটা বলো। মিস সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে প্লাস্টিড বলে। হ্যাঁ, তারপর প্লাস্টিড উদ্ভিদের খাদ্য সংশ্লেষে, বর্ণ গঠনে, খাদ্য সঞ্চয়ের মধ্যে ভূমিকা গ্রহণ করে। আচ্ছা, প্লাস্টিক রঞ্জক
জি মিস। প্লাস্টিক কত প্রকার বলো? মিস 2 প্রকার। কি? ম্যাম 3 প্রকার। ক্লোরোপ্লাস্ট। আচ্ছা বলো বলো। বর্ণহীন প্লাস্টিককে আমরা কি বলি? বর্ণহীন প্লাস্টিককে লিউকোপ্লাস্ট। হ্যাঁ, লিউকোপ্লাস্ট আমরা সাধারণত হ্যাঁ মিস। লিউকোপ্লাস্ট আমরা কোথায় দেখতে পাই? উদ্ভিদের কোন অংশে লিউকোপ্লাস্ট থাকে? উদ্ভিদের কোন অংশে? সবাই একটু মনোযোগ দাও। উদ্ভিদের মূলে লিউকোপ্লাস্ট থাকে। মূলে, উদ্ভিদের মূলে লিউকোপ্লাস্টের অবস্থান থাকে। বর্ণহীন প্লাস্টিককে আমরা বলি লিউকোপ্লাস্ট। এবার আমাকে অ্যানসার করবে এখানে আমাকে মামুন, মামুন রোল নাম্বার 33 আমাকে অ্যানসার করো। মামুন আমাকে অ্যানসার করবে মাইটোকন্ড্রিয়াটা কি? মাইটোকন্ড্রিয়ার কাজ উল্লেখ করো। এত সময় নিলে হবে না, সবাই অ্যানসার করবে। তাসনিম, তাসনিম অ্যানসার করো। ম্যাম প্রশ্নটা বলেন। মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়ার কাজ উল্লেখ করো। সবুজ উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডাকার অঙ্গাণুগুলোকে মাইটোকন্ড্রিয়া বলে। মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর পর্দা দ্বারা আবৃত থাকে আর এর পর্দাটি মসৃণ। ম্যাম কাজগুলা বলবো? হ্যাঁ বলো, কাজগুলো বলো। মাইটোকন্ড্রিয়ার মূল কাজটা কি? মাইটোকন্ড্রিয়ার মূল কাজ হলো এটা শ্বসন ক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্বসন ক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাইটোকন্ড্রিয়াটা শ্বসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর একটা কি কাজ করে? এটি আমাদের সেজন্য শ্বসন অঙ্গ হিসেবে আমরা মাইটোকন্ড্রিয়াকে সাধারণত চিনে থাকি যে এটি শ্বসন অঙ্গ। আচ্ছা, তারপর আমরা মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন অংশ সম্পর্কে আমরা বলতে পারি যে মাইটোকন্ড্রিয়া সাধারণত 2 স্তর বিশিষ্ট। ভিতরের স্তরটি বিভিন্নভাবে ভিতরে ঝুলানো থাকে। ঝুলানো অংশটিকে আমরা কি বলি? ক্রিস্টি। বাহিরের অংশটুকু মসৃণ হয়ে থাকে। বাহিরের অংশটুকু কি হয়? পর্দাটা মসৃণ হয়ে থাকে। এর মধ্যে কি থাকে? অক্সিজেন থাকছে, তাই না? তাহলে মাইটোকন্ড্রিয়ার মূল কাজটা কি বললেন? মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট একটা সাইটোপ্লাজমিক অঙ্গাণু। এটার বাহিরের আবরণটি মসৃণ, কিন্তু ভিতরের আবরণটি বিভিন্নভাবে ভিতরে ঝুলানো থাকে। তোমরা দেখতে পাচ্ছ এগুলো ঝুলানো থাকে। তারপর আমরা বলতে পারি যে এই ঝুলানো অংশে অক্সিজেন সংযুক্ত থাকে। অক্সিজেন তোমাদের বইতে উল্লেখ যদিও নেই, কিন্তু গুরুত্বপূর্ণ একটা শ্বসন অঙ্গাণু এটা। অক্সিজেন, এই দানাদার অংশটিকে আমরা কি বলছি? অক্সিজেন। অক্সিজেন, অক্সিজেন সংযুক্ত। অক্সিজেন, এই দানাদার অংশ ক্রিস্টিতে অক্সিজেন সংযুক্ত থাকে। আচ্ছা, তাহলে আমরা মাইটোকন্ড্রিয়ার কাজটাও শিখে ফেললাম। মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা আমাদের কোষীয় যে অঙ্গাণু সেটা একটু পূর্ব পাঠটা একটু আলোচনা করে নিই, কারণ এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমাকে একজন একটু বলবে ফারজানা, আচ্ছা আশরাফুদ্দিন দৌলা আমাকে বলবে, আশরাফুদ্দিন দৌলা আমাকে বলবে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে আমরা কি পার্থক্য শিখেছি। দুটো পয়েন্ট বলো। আশরাফুদ্দৌলা, আশরাফুদ্দৌলা আমাকে বলবে উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে পার্থক্য বলবে। মাহিন, মাহিন বলো দেখি, মাহিন বলো তো। মাহিন, মাহিন অ্যানসার করো। আচ্ছা,
ম্যাম আমি বলি আমি মাহিমকে বলছি। ফাতেমা, ফাতেমা অ্যানসার করো তো, ম্যাম। বলো। ম্যাম আরেকবার বলেন প্রশ্নটা। আমি বলেছি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে দুটো পার্থক্য বলো। আমি কিন্তু গতদিনেও বলেছিলাম, আজকেও আমি একটু আলোচনা করেছি। উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে দুটো পার্থক্য বলো, একটু বলেছিলাম আমি যে পার্থক্য রয়েছে, তাই না? পার্থক্যটা বলো। জি ম্যাম। বলো। উদ্ভিদ ম্যাম আমি বলি। আমি আবার বলছি, সবাই মনোযোগ দিয়ে শোনো। উদ্ভিদ কোষে আমরা কোষ প্রাচীর দেখতে পাই। উদ্ভিদ কোষে, সবাই মনোযোগ দিয়ে শোনো, উদ্ভিদ কোষে, উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে আর প্রাণী কোষে প্লাস্টিক থাকে না। হ্যাঁ, শুধু প্রাচীর বললে হবে না, কোষ প্রাচীর বলতে হবে, কোষ প্রাচীর। উদ্ভিদ কোষে সুগঠিত প্রাচীর। কোষ প্রাচীর থাকে আর প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। হ্যাঁ, আমরা আরো সুন্দর করে বলতে পারি, উদ্ভিদ কোষে সুগঠিত কোষ প্রাচীর আমরা দেখতে পাই। কোষে আমরা সুগঠিত সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর দেখতে পাই, আমরা প্রাণী কোষে কোষ প্রাচীর দেখতে পাই না। তারপরে উদ্ভিদ কোষে নিউক্লিয়াসটি সাধারণত এক পাশে অবস্থান করে। আমরা বলি এই নিউক্লিয়াসটা উদ্ভিদ কোষে কোথায় থাকবে? এক পাশে থাকবে, এটা কিন্তু এখানে থাকবে না। প্রথমে এই নিউক্লিয়াসটা এক পাশে অবস্থান করবে, এর কারণ কোষের কেন্দ্রে একটা বড় গহ্বর আমরা উদ্ভিদ কোষে দেখতে পাই। উদ্ভিদ কোষে কোষের কেন্দ্রে গহ্বর থাকে আর নিউক্লিয়াসের অবস্থান থাকে এক পাশে। প্রাণী কোষে সাধারণত এই নিউক্লিয়াসটা থাকে কোষের মাঝে, কারণ প্রাণী কোষে কোনো বড় কোষ গহ্বর থাকে না, যদিও থাকে ছোট ছোট থাকবে। বড় কোষ গহ্বর কেবলমাত্র উদ্ভিদ কোষেই দেখতে পাই। তাহলে আমরা দুটো পার্থক্য কিন্তু পেলাম। আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য, উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে, প্রাণী কোষে প্লাস্টিক থাকে না। তিনটা পার্থক্য হয়ে গেল। তাহলে এটা কিন্তু সচরাচর আসে, একটা ছবি দেওয়া থাকবে, ছবি দিয়ে তোমাদেরকে বলে দিবে যে উদ্ভিদ এবং প্রাণী এই এককগুলোর মধ্যে কি রকম পার্থক্য থাকে উল্লেখ করো। তখন তোমাকে একক বলেছে, তার মানে উদ্ভিদ দেহ আর প্রাণী দেহ যে ক্ষুদ্র ক্ষুদ্র একক দিয়ে গঠিত, সেটা হলো কি? কোষ। তাহলে কোষের মধ্যে আমাদের কি করতে হবে? পার্থক্যটা উল্লেখ করতে হবে যে কোষের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। পাশে পার্থক্য মানে কি? এখানে নিউক্লিয়াসটা একটা কেন্দ্রে অবস্থিত, নিউক্লিয়াস কার কেন্দ্রে অবস্থিত? প্রাণী কোষে কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থান করে, আর উদ্ভিদ কোষে নিউক্লিয়াসটা এক পাশে অবস্থান করে। প্রাণী কোষে প্লাস্টিক থাকে না, উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে। উদ্ভিদ কোষে সেলুলোজ নির্মিত জড় কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোনো সেলুলোজ নির্মিত জড় কোষ প্রাচীর থাকে না। আমরা সুন্দর করে তিনটা পার্থক্য কিন্তু বলতে পারবো। এখন আমি দেখি, এখন আমাকে একজন বলবে, ফাতেমা এখন একটু অ্যানসার করো তো দেখি। আচ্ছা, মামুন রোল 33, আমাকে একটু অ্যানসার করো তো। মিস মিস উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্লাস্টিক থাকে, প্রাণী কোষে প্লাস্টিক থাকে না। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষে বড় কোষ গহ্বর থাকে, প্রাণী কোষে বড় কোষ গহ্বর থাকে না। থাকলেও খুব ছোট। তারপর নিউক্লিয়াস, ছোট। নিউক্লিয়াসটা কেন্দ্রে অবস্থান করে নিউক্লিয়াসটা উদ্ভিদের পাশে অবস্থান করে, আর প্রাণী কোষে নিউক্লিয়াসটা মধ্যখানে অবস্থান করে। কিন্তু অবস্থান করে, উদ্ভিদ কোষের পাশে অবস্থান। হ্যাঁ। ঠিক আছে, তার মানে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু হয়ে গেছে। কালকে আমরা কিন্তু এখান থেকে আমরা সুন্দরভাবে অ্যানসার করতে পারবো। আমাকে উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে পার্থক্য লিখে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য, এটা হোমওয়ার্ক থাকবে, আমাকে করে তোমার দিবে, হোমওয়ার্ক থাকবে এটা।
উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য লিখো। উদ্ভিদ কোষ ম্যাম এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য লিখো। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। ম্যাম এই ছবিটা একবার বলেন। মিস ম্যাম বলো বলো। ম্যাম হোমওয়ার্ক করে দিয়ে দিব হোয়াটসঅ্যাপে। ম্যাম এই ছবি প্রাণী কোষের মধ্যে পার্থক্য ম্যাম মিস পার্থক্যটা কি ব্যাখ্যা দিয়ে লিখবো না পয়েন্ট করে? একদম শর্টে পার্থক্যটা এরকম ম্যাম ম্যাম এই ছবিটা কি দিলেন একবার বলেন। ওই আপু উদ্ভিদ স্টপ করো। উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য। ম্যাম একবার বলেন। মিস হোমওয়ার্ক করে কালকে লাইভে দেখিয়ে দিব। হোয়াটসঅ্যাপে ছবি দিতে হবে তোর ছবি হচ্ছে করে। পার্থক্য লিখতে হবে। ঠিক আছে? উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে পার্থক্য লিখতে হবে। আমরা উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে পার্থক্য আমরা জানলাম। পরবর্তীতে আমরা পরবর্তী অংশ গলজি বডি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এগুলোর বৈশিষ্ট্য কাজ সম্পর্কে আমরা জানবো, যেগুলো আসলে কি কি রকম ভাবে কাজ করে। তারপর আমরা জানবো নিউক্লিয়াসের চিত্র আমরা কিভাবে আঁকাতে হবে, এর কয়টি অংশ কি কি সেটা সম্পর্কে আমরা আগামী ক্লাসে আমরা জানবো। তোমরা আজকে হোমওয়ার্ক করে আমাকে হোয়াটসঅ্যাপে সুন্দরভাবে পাঠাবে, ঠিক আছে? হোমওয়ার্কটা করে সুন্দরভাবে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। সবাই বুঝতে পেরেছো? কারো কোনো সমস্যা রয়েছে? এইটুকুতে কারো কোনো সমস্যা রয়েছে? কারো কোনো সমস্যা আছে? নো ম্যাম। আচ্ছা, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারলাম, তাই না? আমরা কিন্তু সুন্দরভাবে কিন্তু এই অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট দিলেও তোমরা অ্যানসার করবে। মিস আপনার হোয়াটসঅ্যাপ নাম ম্যাম যমুনা ম্যাম হোমওয়ার্ক কি? আসসালামু আলাইকুম। যমুনা ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় প্রাণী কোষের মধ্যে পার্থক্য দিয়েছি আমি হোমওয়ার্ক আজকে। ওয়ালাইকুম ম্যাম। সবাই ভালো থাকবেন।